কিছু কিছু মানুষের আলাদা করে কোনো পরিচয় দরকার পড়ে না। শ্যামবাজারের ধর্ণা মঞ্চ থেকে আজ আমাদের সঙ্গে আনকাট মীনাক্ষী। ধর্মতলায় আমাদের গণজমায়েত, যে গণজমায়েতে আমরা সকল অংশের শিকার সাধারণ মানুষ সবাইকে আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে রাজ্যের মানুষ রাস্তায় আছেন, নিজের নিজের মতো করে আছেন। সেই লড়াইটা আমাদেরকে আরো সাহস দিয়েছে, উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে এবং লড়ে যাওয়ার জন্য রাস্তায় থাকার আমাদেরকে অনেক উপাদান সেই যারা বামপন্থী ছাত্র যুবরা আমরা তো আমাদের মূল ইস্যুতে তো তাহলে এই ইস্যুতেও আগামীকাল ধর্মতলাতে এই গণজমায়েত হবে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে। তুমি তো মানে ঘাটের মানুষ, অনেক লোক দাবি করছে গ্রামে গঞ্জে নাকি হচ্ছে না, শহরেই হচ্ছে, আমরা কলকাতাতেই শুধু দেখতে পাচ্ছি। তারা বলছে তারা হতাশার ওষুধ বিলোচ্ছে, পোলিওর ওষুধ বিলোতে না জীবন জিন্দগিটা, এইটা যারা বলছে তারা আসলে হতাশার উপাদান ছড়াচ্ছে। আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ছাত্র যুবদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। করে কিছু হয় না, লড়াই করে কিছু হয় না, প্রতিবাদ করে কিছু হয় না, সেটিং আছে, শাস্তি পাবে না, কত দেখলাম। এ তো শহরেই আছে, এ তো গ্রামেই আছে, কত বড় লোক বললে লড়াই হচ্ছে, কই গরিবের জন্য হলো না, এ তো হিন্দুর জন্য হচ্ছে, মুসলমানের জন্য হলো না, আনিসের জন্য হচ্ছে, কই হিন্দুর জন্য তো হলো না। যারা এই ধরনের কথা বলে তারা মানুষের প্রতিবাদী এবং সাহসী মানসিকতাকে ভয় পায়। তাই তারা এই অংশটাকে হতাশ করে দেবার জন্য কাজগুলো বলে, এই কথাগুলো বলে। এরা খুবই সংগঠিত, কিছু গরিব মানুষকে এরা খুবই এই কাজটা করে। পাশাপাশি এলাকায় আচ্ছা, আমাদের প্রশাসনের যিনি সর্বোচ্চ তিনি বলেছেন উৎসবে ফিরে আসতে। রাজ্যের মায়েরা খুব রেগে আছে, মারা যখন রেগে থাকে তখন নিজের ছেলে মেয়েও যদি বিরক্ত করতে যায় তো চাটি দিয়ে দেয়। আমরা সাবধান করি। আন্দোলন যখন শুরু হওয়ার পরে সরকারের তরফ থেকে বলা হলো যে আমরা এই ব্যবস্থা করছি যাতে মহিলাদের রাজনীতি না বেরোতে হয়, মহিলাদের জন্য কি বলবো? এই যে মেয়েদেরকে ন্যায় ডিউটি দেবো না, কোথাও লক গেট লেগে গেছে। রাজ্যে বিদ্যাসাগরের বাংলা, যেখানে ওনারা মেয়েদেরকে নিজের সাথে লড়তে শিখিয়েছে, একটা মেয়েকে নিজের সাথে লড়তে শিখিয়েছে। এই সমাজ ব্যবস্থাতে নিজের মা বাবার সাথে লড়তে শিখিয়েছেন, মাকে বাবার সাথে লড়তে শিখিয়েছেন, বাবাকে মায়ের সাথে লড়তে শিখিয়েছেন, মেয়েটাকে স্কুলে দেবার জন্য পরিবারের সাথে লড়তে শিখিয়েছেন, সমাজের সাথে লড়তে শিখিয়েছেন, মানসিকতার সাথে লড়তে শিখিয়েছেন, লড়ে জিততে শিখিয়েছেন। মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছেন, স্কুল তৈরি করেছেন, মেয়েরা স্কুলে পড়বে তার ব্যবস্থা করেছেন, বাল্য বিবাহ বন্ধ করেছেন, বিধবা বিবাহ চালু করেছেন, সতীদাহ প্রথা বন্ধ করেছেন। গোটা রাজ্যের মানুষকে এই মানসিকতাতে, প্রগতিশীল মানসিকতাতে নিয়েছে। এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া বন্ধ করে দেবেন কেন? রাতে কারা থাকে? সাংস্কৃতিক আন্দোলনের মানুষ কারা থাকে রাতে? রাতে কি এখানে কোনো জানোয়াররা ঘুরে বেড়ায় নাকি? তাহলে সেই জানোয়াররা কে? রাতের বেলা যিনি ট্যাক্সি চালান তিনি আমার শত্রু? রাতের বেলা যিনি সিকিউরিটি গার্ডে কাজ করেন তিনি শত্রু? এই তো এখানে সুলভটা আছে, এই বাথরুমের গন্ধের মধ্যে 5 টাকা 10 টাকা নিয়ে সারা রাত ওখানে বসে থাকে, সে আমার শত্রু। রাত বিরেতে আমার সমস্যা হলো, আমি হসপিটালে যাবো, ডাক্তার আমার শত্রু?
এখন বিপদে পড়লাম, পুলিশের কাছে যাবো, পুলিশ আমার শত্রু? আমার বাবা মা কেউ অসুস্থ হলে, আমার কোনোদিন প্রয়োজন হলে আমি পাশের বাড়িতে নক করতে যাবো, সে আমার শত্রু? বন্ধু বাড়ানোর কথা তো, কেন শুধু শুধু সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছেন? তাহলে কি সমাজের ব্যালেন্স ঠিক থাকে? তার কোনো বিপদ আছে? একে তো বলে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। রবীন্দ্রনাথ কিন্ডারগার্টেন প্রথাতে বাচ্চাদেরকে, এরা আমাদেরকে কি শিখিয়েছে? যে একটা বাচ্চা সে বড় হয়, শেখে, আর সামাজিকীকরণ হয়। সমাজ তো সবাইকে নিয়ে, তাহলে সেই সমাজে একটা স্থিতাবস্থা থাকে, একটা কালচার থাকে, এখানে খারাপ কোনো ইচ্ছা, কোনো প্রবণতা মাথাচাড়া দিতেই পারে। সমাজের সম্মিলিত যুক্তিবোধ, মানবিকতা, নৈতিকতা এবং মূল্যবোধের কাজ হলো অপরাধ প্রবণতাকে কমানো এবং তাকে একটা সুরক্ষা কবচ দেওয়া। তার জন্য মানুষের প্রয়োজনে আইন, মানুষের প্রয়োজনে কোর্ট, মানুষের প্রয়োজনে সংবিধান, মানুষের সুপ্রিম কোর্টেও তো এই কথার জন্য ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য সরকারকে, যে কারণ সুপ্রিম কোর্টকে সংবিধান অনুযায়ী কথা বলতে হয় এখনো অবধি। আচ্ছা, রাজ্য সরকার বা রাজ্য পুলিশের তো মানে তোমাদের দাবি যে ওরা ট্যাম্পারিং করেছে এভিডেন্স ওখানে সেই 5 দিন, প্রথম যে 5 দিন, কিন্তু সিবিআই এসেছে। সিবিআই কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ আর আরেকজনকে ওই কেসে অ্যারেস্ট করেছেন ঠিকই, কিন্তু সিবিআই এর উপর কি আস্থা আছে নাকি কি বলবো? মানুষের প্রয়োজনে তো এই ডেমোক্রেটিক পিলার গুলো, মানুষ যদি এদেরকে আস্থা ভরসা না করতে পারে কোথায় যাবে বলুন তো? মানে আমাদের কি সমাজের মানে যে প্রশাসন, তার উপর কি সত্যি আমরা ভরসা করতে পারি? কেন পারছি না? কেন? এরা তো সবাই পাবলিক সার্ভেন্ট, এরা তো অর্ডারে কাজ করে। কে দিচ্ছে না এদেরকে অর্ডার ভালো কাজ করতে? কে দিচ্ছে এদেরকে অর্ডার তথ্য প্রমাণ সবকে টেম্পারিং করার? এই আন্দোলনের কথা বলছি না, ভোটের সময় তো আমরা দেখেছি তোমাদের প্রচার যখন হয়েছে বিভিন্ন মানে মিছিলে আমাকে প্রচুর ক্ষমা লোক। করবেন, এমন একটা শোকে এবং এমন একটা কষ্টে, একটা রাগে আছি না, ভোট সম্পর্কে ভাবছি না, কনফিডেন্ট হচ্ছি এবং আমরা খুব আত্মবিশ্বাসী। ভোট যারা যাদেরকে দিয়েছে তারা তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। ভোট কারো পৈতৃক সম্পত্তি নয়। বহুদিন পর পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন বৃত্তের অন্যায়ের বিরুদ্ধে নেমেছে। এটা পশ্চিমবঙ্গের বিরাট পাওনা, প্রাপ্তি। যারা বলে যে মানুষ সেটি হয়ে, মানুষ বিক্রি হয়ে গেছে, তাদের মুখে মানুষ বসে চড় লাগে। মানুষের মগজকে, মানুষের মানবিকতাকে, মনুষ্যত্বকে স্যালুট করতেই হয়। আচ্ছা, বিজেপি প্রথম দিন থেকেই আমরা দেখেছি ডাক্তারদের আন্দোলনে ঘুরতে গেছে, ওরা বলেছে গো ব্যাক, মানে ওদের একটা ইয়ে ছিল হাইজ্যাক করার কোন রকম ভাবে, সেটা কি যে কোনো ভাবেই সফল হয়নি বলে মনে হয়? আমার এই বিষয়ে দুটো কথা। কোন আন্দোলন হাইজ্যাক করার প্রয়োজন কিসের? আমরা লড়াই করছি একটা সুস্থ সংস্কৃতিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করা এবং বজায় রাখার জন্য। সেখানে মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে, এইটাই তো চেয়েছে, আর বেশি তো কিছু নয়। তাহলে এই লড়াইটা ওনাদেরই লড়াইটা, আপনারও আলাদা করে জমিদারি প্রতিষ্ঠিত করতে হবে কে বলছে? আর দুই, রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সংগঠনগুলো তাদের যে লড়াইটা লড়ে, এই লড়াইটা তার আদর্শগত জায়গা থেকে লড়ে, আদর্শগত জায়গা থেকে লড়ে। যেমন ধরুন 9 তারিখ আমরা যখন গাড়ি আটকালাম,
আমাদের এই টিমটা না থাকলে যে টিম থাকতে পারে গাড়ি আটকাতো, কারণ সে চলে তার আদর্শ অনুযায়ী, অন্যায় প্রতিবাদ করতে হবে। বিজেপি মতাদর্শ আদর্শ হচ্ছে মনুবাদ, যে মনুবাদে মেয়েদেরকে ভোগের বস্তু বলে মনে করা হয়, যে দর্শনে মেয়েদের মূল জায়গা ঠাকুরঘর এবং রান্নাঘর, তার বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রমাণ আছে। সেই রাজনৈতিক দল এই ধরনের একটি বিকৃত মানসিকতা, যা মনুবাদকে সমর্থন করে, যা পুরুষতান্ত্রিকতাকে সমর্থন করে, যা স্বৈরাচারিতাকে সমর্থন করে, কর্তৃত্ববাদ এবং আধিপত্যবাদকে সমর্থন করে, সেই একটি রাজনৈতিক দল বা সংগঠনের লড়াই কতদিন করবে নিজের আদর্শের বিরুদ্ধে? সম্ভব নয়। তাহলে তোমাদের এই আন্দোলন চলছে, চলবে? এই আন্দোলন চলা উচিত না। আমাদেরকে সবাই জিজ্ঞেস করে কি ঐতিহাসিক আন্দোলন হবে, কেন ঐতিহাসিক আন্দোলন হবে বলুন তো? আমার রাজ্যের একটি ডাক্তার মেয়েকে নৃশংসভাবে রেপ করে খুন করে দেওয়া হলো, তার জন্য ঐতিহাসিক ভাবে আন্দোলন করতে হবে? এইটাই কি পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য, সংস্কৃতি? কেন করতে হবে আন্দোলন? কেন? এতো প্রমাণিত প্রতিষ্ঠিত অপরাধ, সেই অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করতে হবে? তাহলে তো কালকে বেঁচে থাকতে গেলেও আন্দোলন করতে হবে। আরেকটা কথা বলি, ডাক্তারদের যে দাবিগুলো ছিল তার মধ্যে সিকিউরিটি অন্যতম দাবি ছিল। তারপর থেকে ওনাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আরজি করে সিসিটিভি বসানো হচ্ছে। এখানকার কলকাতার কথাই বলছি, কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন সিসিটিভি বসানো হচ্ছে, পুলিশ দেওয়া হচ্ছে, সিকিউরিটি গার্ডের একটা ট্রেনিং শুরু হতে চলেছে 3 দিনের, যে যারা ওই এজেন্সি থেকে সিকিউরিটি গার্ড আছে তাদের একটা ট্রেনিং হবে। হাসপাতাল তো শুধু কলকাতায় আছে এমন নয়, গ্রামেও প্রচুর আছে, স্বাস্থ্যকর্মীরা আছে, তাদের সিকিউরিটি। তার মানে রেপ কে আটকাতে গেলে নতুন করে ট্রেনিং দিতে হবে। তার মানে যারা অপরাধ প্রবণতাকে নস্যাৎ করবে তাদের ট্রেনিং ফেলে গেছে। একটা আন্দোলন চলতে চলতে তাদের ট্রেনিং, তাদের শিক্ষা, তাদের কাজ কোথায় গেল? আচ্ছা, নতুন করে কেন রেপের আটকাতে ট্রেনিং দিতে হবে? নতুন করে কেন এক গুচ্ছ বিষয় ভাবতে হবে? কেন ভারতবর্ষের সংবিধানে রেপকে কি লিগালাইজ করে দেওয়া হয়েছে? এই অঞ্চলের মানুষ, ভারতবর্ষের সংবিধানে, এই অঞ্চলের সংবিধান, সেখানে কি রেপ করে খুন করাকে সাধারণ মানে জেনারেলাইজ করে দেওয়া হয়েছে, আইনি মানে আইনসম্মত করে দেওয়া হয়েছে? তাহলে যেখানে সংবিধানে আমার মান সম্মান, বেঁচে থাকার অধিকার আছে, সেখানে ওই একই কাজকে করানোর জন্য নতুন করে রিক্রুটমেন্ট, নতুন করে ট্রেনিং কি হবে? সিসিটিভি লাগান, তাদের উন্নতি হচ্ছে, ভালো করা দরকার। তাতে যারা একটা থলিতে সংসার নিয়ে থাকে তাদের সিসিটিভি লাগাবো। লড়াইতে আছেন, লড়াইতে থাকবেন, কারণ আমরা সবাই মিলে তো মানসিকতা, অপরাধ প্রবণতাকে না কমানোর মানসিকতা, দুষ্কৃতি এবং দুর্নীতি রাজের মাথা হয়ে টিকে থাকার মানসিকতা, এই ধরনের উল্টোপাল্টা কথা বলে মূল অপরাধকে, মূল অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের সরকার তাই করেছে। একটা পর্যায়ে শ্যামবাজারে দীর্ঘ 23 দিন ধরে চলছিল ধর্ণা মঞ্চ। সেখান থেকেই আজ সরাসরি আমাদের সঙ্গে মীনাক্ষী মুখার্জি। ধর্ণা মঞ্চে আজ উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।